যেভাবে সেবা দিয়েছেন সেটা সর্বদা সকলের মনের ভিতরে থাকবে। সেই দিনের ওই মানবতার সেই আচরণগুলো যদি আমরা জুলাইয়ের শেষ সপ্তাহে না পেতাম, তাহলে বোধহয় বাংলাদেশের এই আন্দোলন অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যেত। আমি সেহেতু যারা শুশ্রূষা দিয়েছেন সেই সমস্ত তাদেরও প্রতি অসম্ভব শ্রদ্ধা জানাতে চাই। আমি আরও শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শিক্ষকদের, প্রায় 700-র মতো শিক্ষক যারা যৌথ বিবৃতি দিয়ে সেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। শিক্ষকদের জন্য একটা আমি বড় তালি দিতে চাই। এবং যখন শেষ অবস্থাতেও 5 তারিখের আগে যখন আপনারা মাঠে নামতে পারছিলেন না, তখনও গেটে দাঁড়িয়ে যেভাবে আপনারা আন্দোলন করেছেন এবং 6 তারিখেও যেভাবে মানুষ মারা গেছেন এখানে, তাদের প্রতিও আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই। ব্র্যাক ইউনিভার্সিটি এবং এই এলাকার ব্যক্তিখাতের ইউনিভার্সিটিগুলোতে সেই আন্দোলন যদি না হতো, হয়তো বহু ক্ষেত্রেই আমরা যেই 5 তারিখে যে সাফল্য পেয়েছি সেই সাফল্য হয়তো আমাদের কাছে আসতো না। সেহেতু আজকে আমি এসেছিলাম আপনাদের কাছে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে এবং সৌহার্দ্য জানাতে। আপনারা যে পথ দেখিয়েছে, যে আশা জুগিয়েছে, এইটাতে সংস্কার তো খুব ছোট ব্যাপার, এর চেয়ে বড় বাংলাদেশ আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমার এইটি মূল কথা ছিল আজকে। অন্য যে দুটো কথা বলে আমি শেষ করব। প্রথমটি হল, ডিন মহোদয় বলছিলেন এজেন্সি থিওরির কথা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, মোরাল হ্যাজার্ডের কথা। আমি এই থিওরির প্রতি সম্মান রেখেই বলি। সেটা হলো, এই এজেন্সি থিওরি অনেক ক্ষেত্রে আমাদের রোগের প্রাদুর্ভাবের বা তার সংকেতগুলো বলে, কিভাবে এটা প্রকাশিত, হাউ ডাজ ইট রিয়েলি ট্রান্সপায়ার। কিন্তু অনেক সময় বলে না কেন এটা সৃষ্টি হলো, হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ডিজিজ। সেই ডিজিজটা বোঝার ব্যাপার আছে। ওইখানে যেতে হলে উই নিড এ বিট অফ এ পলিটিক্যাল ইকোনমিক অ্যানালিসিস। ওখানে একটু রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষণটা প্রকাশ দরকার পড়ে, ওখানে ইনস্টিটিউশনাল অ্যানালিসিসের দরকার পড়ে, নিউ ইনস্টিটিউশনাল থিওরিজের ওখানে অ্যাপ্লিকেশনের দরকার পড়ে, কোনো জায়গায় সোশ্যাল বিহেভিয়ার অ্যানালিসিসের দরকার পড়ে। এটা মাল্টিপল ডাইমেনশনাল, যদি আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ না নিই তাহলে পুরো জিনিসটা বেরোবে। আমি সেটা দুটো জিনিস বলে আপনাদেরকে এখান থেকে বিদায় দেব। প্রথমটা হল, দ্য সিমটমস আমরা যেটা আলোচনা করি ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল শব্দটার বাংলা করা একটু জটিল, কারণ অনেকে এটাকে আর্থিক বলে, আর্থিক বললে অনেকে আবার রেভিনিউ বুঝেন। এখানে ইন্ডিয়ার চেয়ারম্যান বসা আছেন, ওনার এলাকা বোঝানো যায়। অনেক সময় আমরা ফাইন্যান্সিয়াল শব্দটাই চালু রাখি, অনেকে আবার আর্থিক বলতে রাজস্ব এবং আর্থিক ভাগ করে। আপনাদের যেটা পছন্দ, যেটা আমাদের প্রথম বোঝা দরকার সেটা হলো যে গ্রোথ ন্যারেটিভ, যে উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি তাহলে এটা আমাদের আগানো সম্ভব না। আপনারা জানেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার দায়িত্ব আমার কাছে আছে। আমার সাথে আরও 11 জন আছে। তার ভিতরে বিআইজিপির ব্র্যাকের ডক্টর ইমরানও আছেন আমার সাথে ওই টিমের ভিতরে। যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে বোঝানো যে কি পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার, ডক্টর সালাউদ্দিন আহমেদের ওনার মন্ত্রণালয় সহ কি পরিস্থিতিতে অর্থনীতিকে ওনারা উত্তরাধিকারে পেয়েছে, হোয়াট টাইপ অফ ইকোনমি ডিড দে ইনহেরিট ইন দিস। সেইটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের উন্নয়নের যে ট্র্যাজেক্টরি, এটার সমস্যা কোথায়। ওইটা যদি না বুঝি তাহলে আমরা বাকিগুলো কিন্তু রিফর্মসের আলোচনা আমাদের বোঝা কষ্টকর। সো হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ওয়াজ দ্য গ্রোথ ফিগার ওয়াজ এ ফলস ফিগার। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি
তথ্য উপাত্তে রাজনীতিকরণ করা হয়েছে, the politicization of the data and information। এখন এটার পিছনে যে আমরা বুঝি কেমন, দেখুন আপনি ৬-৭% প্রবৃদ্ধি ইউর গেটিং ইনটু, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ছাড়া তো আর প্রবৃদ্ধি হতে পারে না। So your private sector investment remains at 23% of the GDP over a period of 10 years. So private investment নাই, GDP হচ্ছে। Public investment at the margin 6-8%। এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি হলো, এত প্রবৃদ্ধি হলো ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে না, ওই 8-9% আটকে গেছে। So where did the money go? Either it was not properly collected, or it was totally outside the net, or it was totally taken out of the country. কোনো না কোনো illicit financial flow. So আপনি প্রথমে দেখলেন আপনার ট্যাক্স নাই, আপনার দেখছেন আপনার এখানে ইনভেস্টমেন্ট নাই। What was the third problem? যেটুকু টাকা পয়সা ছিল সেটাকে আপনি দৃশ্যমান উন্নয়নের জন্য, ভিজিবল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের জন্য দিলেন এবং একটা ইন্টারসেক্টরাল ইমব্যালেন্স তৈরি করলেন। What was the flip side of the intersectoral imbalance? আপনি কিছুতে হেলথ এডুকেশনে, সোশ্যাল ডেভেলপমেন্টে, সোশ্যাল প্রোটেকশনে, হিউম্যান ডেভেলপমেন্টে a low middle income country providing as a share of GDP only 1% to your health sector. Can you imagine what scandalous it is? Only 2%, less than 2% to your education sector. এবং তাও আপনি ব্যবহার করতে পারেন। So দেখেন কি সমস্যা হয়ে গেল। So once you don't get your growth figures right, you create a situation যেখানে আপনার total developmental transformation, whether it is SDG implementation or the preparation for the MDC graduation or for that matter getting into the higher middle income issues, আমরা বলতে চাচ্ছি, কেউ কেউ বলে যে whether we will go to a middle income trap or not, we would like to say we are maybe already in the middle income trap. That is the problem over there. এখন এইটা বুঝতে হলে যেটা বুঝার ব্যাপার আছে সেটা হলো যে why did it all happen? That brings us to the villain of the piece. The villain of the piece is that all the structures of the state which are supposed to promote, protect and provide the services to the citizens of this country got corrupted. এবং এইটার একটা major experience you will find in the financial sector. And why did it all happen? Because দেশের ভিতরে অদ্ভুত একটা collusion, একটা anti-reform and pro-corruption alliance গড়ে ওঠে। এই pro-corruption, anti-reform alliance হলো, on the one hand, you have the politicians, a certain section of the politicians. On the other hand, you have a certain section of the bureaucrats, and you also have a certain section of the politicians. The so-called narrative of development will be known in the history of economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. Those who are these oligarchs. What is an oligarch? An oligarchs are those powerful people, handful of people, who can take over the state and influence the policies to their very narrow benefit, not for the overall benefit of the private sector. And an oligarch is never limited to one particular sector. It transpires across others. It starts from the banking sector, or it starts from the energy sector, and then it goes to the capital market, and possibly also the illicit offshore banking and illicit financial flows all together. That is where they are together. So if we cannot break those oligarchs and their basic power base, no reforms will be happening in this country in the near future. That is one of the major lessons which we are bringing out today. What is more important also? The technical issues are important. I am not underplaying them. The issue is, within the financial sector,
First of all, you'll have to you understand financial sector is much beyond the banking, much beyond the non-banking financial institutions. It's much beyond the stock market. It is also this insurance sector. It's quite a big one. In my view, I have mentioned that to others in Bangladesh case. If Bangladesh has to prosper, Bangladesh to যদি আগাতে হয়, তার শরীরের মানুষের মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে, two lungs, বাংলাদেশের দুটো লাংস কি? একটা লাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। কে খেলে? এবং ভালো করে লক্ষ্য করে দেখেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। এবং all of them together, they will include both the businessmen not only, but with certain politicians and also the bureaucrats. We talk about that and we talk about these solutions. আপনারা লক্ষ্য করে দেখবেন, তাহলে ব্যাংকিং সেক্টরের মেজর প্রবলেম কোথা থেকে হলো? I see it at least in দুই লেভেলে বড় করে দেখে। একটা হলো তো ওভারসাইট ফাংশন, আরেকটা হলো তার কর্পোরেট গভর্নেন্স ইন দ্য ব্যাংক। ওভারসাইট ফাংশন কার দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের আই ডোন্ট নো, ভদ্রলোক বলবো কিনা জানি না, উনি এখন কোথায় আছেন, কিন্তু যা করার উনি তো করে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। দিনের বেলা বলেছি IMF করছি, রাত্রের বেলা টাকা ছাপিয়েছি। আমি একদিকে বলেছি যে রুলস করছি, অন্যদিকে আমি এক্সেমশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে। একদিকে আমি বলছি যে রিজার্ভ ঠিক আছে, অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই, হিসাবে গণ্ডগোল। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু, আমি যে বললাম না, সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে? সো দি ওভারসাইট ফাংশন উইচ ওয়াজ সাপোজ টু বি গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে। এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে, মাসো ভাড়া দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য করছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মসের শুরু করতে হয়, উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস। আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে, তাহলে আমি কিসে রিফর্ম করবো এটার ভিতরে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কথা তো আপনারা শুনলেন, ওই গল্প আর নাই যায়। দি আদার পার্ট অফ হলো কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন, একটা হলো সরকার তার নিজের লোক ওখানে বসালো, এবং যেই সমস্ত ডাইরেক্টররা, আমার সৌভাগ্য হয়েছিল 96 থেকে 2000 সালে আমি জনতা ব্যাংকের ডাইরেক্টর ছিলাম। লেট ল্যামেন্টেড কিবরিয়া সাহেব সেই সময় প্রথম সেই সময় বাইরের প্রফেশনালদের এইখানে ডাইরেক্টর করেছিলেন, এবং সেই সময়ের পরে এরপরে যে ডাইরেক্টরগুলো হলো এরা তো ওখানে ব্যবসা করলো বসে, ইউ নো দ্যাট। ওখানে যারা দিল, এদের কিভাবে চয়েস করা হলো, কিভাবে সিদ্ধান্ত? ওই যে বললাম, যখন অলিগার কাজ করে সে সব জায়গাতে একসাথে তার অক্টোপাসের মতো সুর বিস্তার করে। ওই যে ডাইরেক্টরগুলো দিল সরকার, ওই ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিল, তারা প্রত্যেকে ওইখানে বসে ব্যবসা করবে, এবং সেটার ভাগ তো অনেকেই পেল। এটা তো কোনো গোপন ব্যাপার না। একই রকমভাবে কি হলো দেখেন, ওই ওভারসাইট ফাংশনে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্যাংকের দরকার নাই, তারপরেও প্রধানমন্ত্রী অফিস থেকে নতুন ব্যাংক দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি, যাদের কোনো যোগ্যতা নাই একটি ব্যাংক চালানোর মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তৈরি করার মতো। উইদিন দ্য কর্পোরেট গভর্নেন্স কি হলো আপনারা দেখেন, শুধুমাত্র নট অনলি উইদিন দ্য গভর্নমেন্ট ব্যাংক, যেখানে ডাইরেক্টর দেওয়া হলো, যে আমি বলছি যে রাজনীতির লোকেদের। হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য প্রাইভেট ব্যাংকস? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন,
এবং প্রাইভেট ব্যাংকের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখেন কি দাঁড়ালো কি, আমি একটা উদাহরণ দিই। এই তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের গত পার্লামেন্টে আপনার যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের প্রথম রিফর্মসের আমি জড়িত ছিলাম। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাংকিং রিফর্ম কমিশন ছিল, আমি তার সদস্য ছিলাম সাইফুর রহমান সাহেবের আমলে। দেখেন, আমার কিন্তু দুই সরকারের আমলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এখন তৃতীয় সরকারের আমলে কাজ করেছে। তো দেখেন কি হলো, একটি মাত্র একজন দাঁড়িয়ে বলল যে টেনিওর অফ দি ডাইরেক্টরস, স্পন্সর ডাইরেক্টরসকে বাড়াতে হবে, 2 বছর থেকে 3 বছর করতে হবে। আমাদের পরিবারের লোকগুলো একাধিকবার থাকতে পারবে, আমাদের যাতে বেশি সময়, বেশি মানুষ এবং বেশি দিন থাকতে পারবে। হাফ এ মিনিট পাশ হচ্ছে, শুধুমাত্র হাফ এ মিনিট দাঁড়িয়ে সংশোধনী দিল, ওইটা পাশ হয়ে গেল। বুঝতে পারেন কিভাবে অলিগার্করা কাজ করে? তারা শুধু যে ওভারসাইট ফাংশনে কাজ করে তা না, তারা আমাদের লেজিসলেচারে কাজ করেছে ওইরকম ভাবে। সো লুক অ্যাট দি স্টেট স্ট্রাকচার, যেই স্টেট স্ট্রাকচারের ভিতরে আপনার ওখানে যারা আইন করে, দ্য লেজিসলেটিভ অর্গান, যারা আমার নির্বাহী অর্গান, যেটা আমার এক্সিকিউটিভ এবং যেটা আমার জুডিশিয়ারির কথা বেশি বলি না, কন্টেম্প্ট হয়ে যাবে। আমার পিতা সুপ্রিম কোর্টে যাচ্ছিল, আমি সম্মান নিয়েই রেখে গেলাম এটা আজকে। তারা 3 জনে একত্রিত হয়ে পুরো দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না এবং পুরানা জিনিসকে ফিরিয়ে আনার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না। আমি একটা কথা বলে শেষ করি, কিন্তু এই সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ, এটাতে আমি একটু ছোট করে দেখছি। আমি নিজে এটার ভিতরে আছি, তবে এখানে আসার পরে মনে হলো এই যে প্ল্যাকার্ডগুলো তৈরি হয়েছে, এগুলো যদি আগে পেতাম তাহলে বোধহয় আমার কষ্ট করে হোয়াইট পেপার লিখতে হতো না। আপনারা প্রডিউসড এ ফ্যান্টাস্টিক সেট অফ প্যাম্পলেটস ওভার হিয়ার। যারা এখানে প্রডিউস করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করেছি যে এটা সফট কপি আমাদের দিলে আমাদের কমিটি মেম্বারসদের কাছে দিতে পারব। আমি যেটা বলে শেষ করতে চাচ্ছি, যদি এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই সংস্কারের পথে এগোতে পারব। কিছু আমরাকে বলে দেখছি, যখন আমরা রিফর্মসের কথা বলি, when the reforms is an outcome of a crisis, তখন it is also very important, the stabilization is also very important. যদি স্টেবিলিটি না থাকে, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, যদি প্রাইসেস অফ দ্য মার্কেট, এগুলি যদি আমরা না ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু রিফর্মসের জন্য মানুষ স্বস্তি পাবে না। there won't be any, সেই অর্থে ধৈর্য থাকবে না। So আমার ফার্স্ট অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট হলো, and in the august presence of the finance advisor, যে মার্কেট স্টেবিলিটি is important, you are doing fine, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করেছে, I can see the efforts in the, মানে যেভাবে ট্যারিফ রিডাকশন করে জিনিসের দাম কমানোর চেষ্টা হচ্ছে। I see the interest rate has to be high because of a contractionary policy in order to bring down the inflation in the medium term, কিন্তু it is very important to go for a coordinated move in this case. এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার আমি না করতে পারি ঠিক মতো সময়ের ভিতরে, 15 বছরের কাজ যদি 15 মাসে না শেষ করতে পারি, তাহলে আমি ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি, সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেহেতু আমার ডেমোক্রেটিক ট্রানজিশন আলটিমেট গোল হলে এই ইকোনমিক রিফর্মসগুলোকে ঠিক মতো করে সিকোয়েন্স করা, পেসিং করা ইজ সো ইম্পর্টেন্ট। এইখানে এর ভিতর আপনারা যা বলেছেন, যা আলোচনা করছেন, এইটা এই চিন্তার ভিতরে কন্ট্রিবিউট করবে, এইটা আমি বিশ্বাস করি। নতুন থটসও এটার ভিতরে আসবে। যে কথাটা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো ব্র্যাক আমার নিজের বাড়ির মতো। এই ব্র্যাকের বাংলাদেশ বোর্ডে অন্তত 2 দশক আমি ছিলাম। এখন আমি এই মুহূর্তে ব্র্যাক ইন্টারন্যাশনাল বোর্ডে আছি। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, সিপিডি, সেই সিপিডির ফাউন্ডিং ট্রাস্টি হলেন স্যার ফজলে হাসান আবেদ। আমার অত্যন্ত শ্রদ্ধার এবং অন্যতম পূজনীয় মানুষ ছিলেন।
ওনার পঞ্চম মৃত্যুবার্ষিকী সামনে আসছে, আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।